17 বছরে যারা নিহত হয়ে গেল, শহীদ হয়ে গেল, তাদের তালিকা কোথায়? আজকে প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। উনি যখন মালয়েশিয়া শেষে চায়নায় গেলেন, তখন আমার তিস্তা পরের 2 কোটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে আমাদের তিস্তার ভবিষ্যৎ কি হবে। সবাই দেখি টেলিভিশনের সামনে জটলা বেঁধে বসে আছে। আমি ওই সময় এলাকায় ছিলাম। তো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুধু বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় নয়, অনেকগুলো বিষয় অগ্রগতি হয়েছে। সে বিষয়ে আমি বলবো না। আমি যেখানে আন্দোলন করেছিলাম এই তিস্তার পানির জন্য, তিস্তার পরে 2 কোটি মানুষকে আমি জাগিয়ে তুলেছিলাম, জাগোবাহে তিস্তা বাঁচাই। চায়না এমন একটি দেশ, যে দেশ এই নদী শাসনের জন্য, নদী ব্যবস্থাপনার জন্য সবচেয়ে অভিজ্ঞ। ওনারা আশ্বাস দিয়েছেন আমাদেরকে যে এই সমীক্ষা ওনারা করবেন। আমার পাশেই পানি সম্পদ মন্ত্রী মহোদয় বসে আছেন। চায়না থেকে ফিরে ওনাকে জিজ্ঞাসা করেছি, উনিও এ কথা আমাকে জানিয়েছেন। সেজন্য আমি ওনাকে, মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের তিস্তা পাড়ের ভাগ্যহত মানুষ, 2 কোটি মানুষ ছন্ন ছাড়া, যারা আজকে নদীর কারণে ভূমিহীন হয়েছে, বসত বাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে, তাদের যে উনি আশার আলো দেখিয়েছেন, এজন্য আমি আমার পক্ষ থেকে, রংপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বাজেট একটি সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড। এটার পক্ষে বিপক্ষে মত থাকবে, এটি স্বাভাবিক। কারণ সব জিনিস প্রত্যেকটি মানুষকে ভালো লাগে না। কারো রাত ভালো লাগে, কারো দিন ভালো লাগে, কারো সূর্য ভালো লাগে, কারো হয়তো মেঘ ভালো লাগে। তা আমাদের বিরোধী দলের সদস্যরা অনেক সুন্দর সুন্দর প্রস্তাবনাও দিয়েছেন, অনেক সুন্দর আলোচনাও করেছেন। এজন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের মজ্জাগত কিছু স্লোগান রয়েছে, যেটা দীর্ঘদিন ধরে আমরা লালন করে থাকি। মানি না, মানব না, গণবিরোধী বাজেট, গরিব মারার বাজেট। তা আমরা তো একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সকলের সহযোগিতায়। সুতরাং ওই ধরনের পুরনো বক্তব্যগুলো এখনো যেন কোনো কোনো জায়গায় আমরা বলে ফেলি। গরিব মারার বাজেট, গরিব মারলো কেমনে? প্রথমেই তো উনি ফ্যামিলি কার্ড দিলেন। কাদেরকে দিলেন? বড় লোকদের দিলেন? দিলেন একদম অসহায় হতদরিদ্র মাদের কাছে। কেন মাদেরকে দিলেন? ওই মারা সবচেয়ে অবহেলিত, নির্যাতিত, অসহায়। কাদেরকে কার্ড দিলেন? কৃষকদের কার্ড দিলেন। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষি আমাদের জীবন, কৃষি বাংলাদেশ। সুতরাং যারা কৃষি কাজে জড়িত থাকেন, তারা যে কত কষ্টে থাকেন, তাদেরকে উনি দিলেন। উনি সম্মানী ভাতা দিলেন কাদেরকে? মসজিদের ইমাম, পুরোহিত, মুয়াজ্জিনদের। আপনারা জানেন মসজিদের ইমামতি করে, আমরা ঠিকমতো তাদের সম্মানও দিতে পারি না। ওই জায়গায় উনি অ্যাড্রেস করেছেন। উনি খাল কাটার উদ্বোধন করলেন, খাল কাটলাম। খাল কার কাজে লাগবে? গরিব কৃষকের কাজে লাগবে। কি কাজে লাগবে? বর্ষাকালে পানি নিষ্কাশন হবে, আর শুকনো মৌসুমে পানি সরবরাহ হবে, গাছ রোপণ করা হবে, সবুজে বাংলাদেশ ভরে উঠবে। এর বাইরে তো স্বাস্থ্যমন্ত্রী বললেন, যারা ডায়ালিসিস, কিডনি, নানান অসুখে আক্রান্ত হয়, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতার কথা বলেছেন। সুতরাং সবসময় যে গতানুগতিক কথা বলা হয় যে গরিব মাজার বাজেট, গণবিরোধী বাজেট, এগুলোর থেকে আমাদেরকে সরে আসতে হবে। এখন আমি অন্য একটা বিষয় বলতে চাই। প্রত্যেকটি সংসদ সদস্য আমরা একটা বিষয়ে মারাত্মকভাবে দুশ্চিন্তাগ্রস্ত, সেটি হলো মাদক, জুয়া, বাল্যবিবাহ এবং যৌতুক। আমরা সবাই দাবি করি আমার হাসপাতাল বড় করে দিন, আমাদের স্কুল 5 তলা বানিয়ে দেন, রাস্তা পাকা করে দেন। এটি দরকার রয়েছে, অবশ্যই হবে। কিন্তু আমরা কি আশেপাশে চিত্র তুলে খুঁজে দেখেছি যে বাংলাদেশে বর্তমান এই সামাজিক অপরাধগুলোকে কিভাবে আমাদের সমাজকে কুড়ে করে ধ্বংস করে দিচ্ছে? সুতরাং আমার মনে হয় একটা সম্মিলিত
আমাদের সামাজিক আন্দোলন করা খুবই জরুরি হয়ে দেখা দিয়েছে। এখানে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আইন সংশোধনের প্রস্তাব তুলেছেন। সেটি হচ্ছে কি, যে আমাদের মাদকের ব্যাপারে, জুয়ার ব্যাপারে আইনের শাস্তির বিধান বাড়াতে হবে। আপনারা জানেন যে ধর্ষকদের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড থাকা অবস্থায় বাংলাদেশে কি ধর্ষণ বন্ধ হয়েছে? হয়নি। রামিসার মতো শিশু, নন্দিনীর মতো বাচ্চারা আজকে ধর্ষিত হচ্ছে। কেন? আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক অবক্ষয় একদম ধ্বংসের নিম্ন স্তরে চলে গিয়েছে। আমি মনে করি আইনের পাশাপাশি যদি আমরা একটা সামাজিক আন্দোলন তৈরি করতে না পারি, তাহলে কোনো অবস্থাতেই আমরা এই সমাজকে সঠিক জায়গায় আনতে পারবো না। সে কারণে আমি আমার জেলায় আগামী 4 তারিখ, এটি একটা সময় আমার আন্দোলন ছিল আলোকিত লালমনিরহাট, 5টি সামাজিক অপরাধের বিরুদ্ধে আমরা ওয়ার্ড, ইউনিয়ন, জেলা, উপজেলায় আন্দোলনটা আমরা করে থাকি। মাননীয় মহাসচিব, আমাদের স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় আগামী 4 তারিখ এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে আমার জেলায় যাবে। আমি আশা করি সকল সংসদ সদস্য বৃন্দরা আমরা যদি এই সামাজিক আন্দোলনে সময় দেই, তাহলে হবে কি, একটা বিপ্লব হবে, একটা পরিবর্তন হবে। আর আমরা যদি শুধু আইন করে মানুষকে সংশোধন করার চেষ্টা করি, অতীতের ইতিহাসে সেটা বলে না যে আইন মানুষ কোনোদিনকে সংশোধন করতে পারে। কারণ ওই সরিষার মধ্যে ভূত থাকে, এটা আমরা সবাই জানি। আমি ওই ব্যাপারে কথা বলতে চাই না। আর একটি কথা বলি, আমি একজন শহীদের সন্তান। মহান স্বাধীনতা যুদ্ধে আমার পিতা শহীদ হয়েছে। এখানে জুলাই যোদ্ধাদের সম্মানী দেওয়া হচ্ছে, ভাতা দেওয়া হচ্ছে, তাদের গেজেট করা হয়েছে, খুবই ভালো। কিন্তু দেশ অর্জনে যারা শহীদ হয়ে গেল তাদের তালিকা কোথায়? তাদের তালিকা কোথায়? তাদের কি গেজেট রয়েছে? হয়নি। আরেকটি বিষয় আমাকে কষ্ট দেয়। সেদিন এক মা আমার কাছে এসেছে, বলেছে এই 17 বছর লড়াইতে আমার ছেলে মিছিল করা অবস্থায় পুলিশের গুলিতে নিহত হয়ে গেল। জুলাই যোদ্ধা, তাদের তালিকা আপনারা করলেন, কিন্তু 17 বছরে যারা নিহত হয়ে গেল, শহীদ হয়ে গেল, তাদের তালিকা কোথায়? তাদের আত্মত্যাগের মূল্য যদি আমরা দিতে না পারি, কবরে গিয়ে আমাদের জন্য তারা সঠিক দোয়া করবে না। সুতরাং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, যারা দীর্ঘ 17 বছর সংগ্রাম আন্দোলন করে ক্ষতিগ্রস্ত হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, তাদেরকে গেজেটভুক্ত করা হোক। আমরা একটি বৈষম্য করবো তা হবে না। স্বাধীনতার যুদ্ধে 30 লক্ষ লোক আত্মহতি দিল, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেল, তাদের কোনো গেজেট নাই, তাদের কোনো আলোচনা নাই, তাদের নাম কোনো ইতিহাসে লেখা হয় না। বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা আত্মহতি দিয়েছে একটি দেশের জন্য, আর জুলাইতে হচ্ছে একটি গণতান্ত্রিক আন্দোলন, দুটাকে তো একভাবে দেখার কোনো সুযোগ নেই। আমরা সেটাকেও সম্মান করি, কারণ ওই জুলাই আন্দোলনে আমরা যুক্ত ছিলাম। আমি আশা করি এই বৈষম্যগুলো, এই অসঙ্গতিগুলো আমাদেরকে দূর করতে হবে, তাহলে একটি সঠিক বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এবং সাম্যের বাংলাদেশ গঠন করা সম্ভব হবে। আজকে আমরা মনে করি আমরা এই সংসদে সূচিত হয়েছে। আগের সংসদে আমরা দেখতাম কথায় কথায় বয়কট। আজকে বিরোধী দলের নেতারা হয়তো বয়কট করেন না, আলোচনা করেন, আলোচনা আমরা শুনবো। আপনারা বাজেটের উপরে সুন্দর প্রস্তাব দিবেন, অবশ্যই মাননীয় আমাদের অর্থমন্ত্রী সেটি গ্রহণ করবেন, পরিবর্তন অবশ্যই হবে। কিন্তু আমরা যা এখানে আলোচনা করব সেটি যাতে আমরা সবাই দুই পক্ষ আমাদের সাম্যের সঙ্গে, শান্তির সঙ্গে আমরা আলোচনাগুলো করব। এখানে বিরোধী দলের নেতা সবসময় উপস্থিত থাকেন, মাননীয় আমাদের সংসদ নেতা সবসময় উপস্থিত থাকেন। অতীতের কোনো সংসদে আমরা এটা দেখি নাই। সুতরাং এটা আর একটা নতুন ধারা সূচনা হচ্ছে সংসদে, সেটাকেও আমরা স্বাগত জানাই। এই ধারাটাকে আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আমরা মনে করি একটি নতুন বাংলাদেশ গঠন করতে গেলে বিরোধী মতকেও যেমন আমরা প্রাধান্য দিব, কিন্তু কোনো মতটাকে যদি আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে প্রভাব বিস্তার করার চেষ্টা করি, সেখানেই সংকটটা তৈরি হয়। আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসতে চাই। আমরা বাংলাদেশের জন্য এত লড়াই সংগ্রাম, 17টি বছর আমরা রাজপথে কষ্ট করেছি। এখন কোনো ক্ষেত্রে যদি কাউকে আমরা অপমানিত করার চেষ্টা করি, সেটাই কষ্ট লাগে। জুলাই অভ্যুত্থানের পরে কিছু কিছু স্লোগান এত অশ্রব্য, অশ্লীল, যেটা শুনলে কানে হাত পাততে হয়। কিন্তু
একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ গঠনের জন্য নতুন নতুন ভাষার আবির্ভাব হওয়া উচিত ছিল। ৭১-এ যেমন হয়েছে, ৯০-তে যেমন হয়েছে, ৫২-এ